সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর সরওয়ারের সাথে ব্রেনের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আছি তাহসিন সরওয়ার হোসেন, আর আমাদের সঙ্গে আছেন ডক্টর সরওয়ার জান ভুইয়া। হ্যালো স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি স্যার, আমিও ভালো আছি। এখন আমরা চলে যাব মূল অনুষ্ঠানে। স্যার, আমাদের দেশে নিউরোলজি রোগীর সংখ্যা কীরকম? আমাদের দেশে শিশুর পরিমাণ প্রায় 6 কোটি। তার মধ্যে অন্তত 1 কোটি শিশু জীবনের কোনো না কোনো সময়ে কোনো না কোনো নিউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত থাকে। এত বিপুল সংখ্যক রোগীর জন্য কতজন বিশেষজ্ঞ ডক্টর আছেন? বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা খুবই কম, মাত্র 6 থেকে 7 জন এই ফিল্ডে কাজ করেন। কী ধরনের রোগী বেশি পাওয়া যায়? আমরা দেখি হচ্ছে যেমন এপিলেপসি, তারপর হলো মাথা ব্যথা, তারপরে হলো বাচ্চাদের বিভিন্ন মুভমেন্ট ডিসঅর্ডার, মাসেল ডিজিজ, এইগুলো। স্যার, এপিলেপসি সম্পর্কে কিছু বলুন। আমাদের দেশে অন্তত 6 লক্ষ শিশু রয়েছে যারা এপিলেপসিতে আক্রান্ত। এই ছবিটা আমি একটা ভিডিও দেখাচ্ছি, সেই ভিডিওতে দেখা যাচ্ছে এমন একটা বীভৎস দৃশ্য যেটা দিয়ে সবাই আপসেট হয়ে যায়, পাজল হয়ে যায়। আমরা যেটা এপিলেপসিতে করি সেটা হচ্ছে যে এপিলেপসিকে মূল এটা সত্যি সত্যি এপিলেপসি কিনা এটা আমরা রোগটা নির্ণয় করি। 2 নম্বর হলো একে আমরা কনফার্মেশন করি, সঠিক চিকিৎসা প্রয়োগ করি এবং এটা ব্রেনে কোনো ক্ষতি করছে কিনা সেটা আমরা নির্ণয় করি। তারপর এটা কতদিন চিকিৎসা দিতে লাগবে সেটা আমরা নির্ণয় করি। যেমন অধিকাংশ মানুষ জানেন যে এপিলেপসির চিকিৎসা দিতে হয় 2 বছর, কিন্তু এটা সবসময় সত্যি নয়। স্যার, বাচ্চাদের মাথা ব্যথা নিয়ে কিছু বলুন। বাচ্চাদের মাথা ব্যথা হওয়ার কারণ হলো মাথা এবং ব্রেন, মাথার আশেপাশে যা কিছু আছে যে কোনো জায়গা থেকে মাথা ব্যথাটা আসতে পারে। সাধারণত আমাদের সমাজে হয় কি যে যখন মাথা ব্যথা হয় আমরা সাধারণত চোখের ডাক্তারের কাছে চলে যাই। তার মানে এই নয় যে আমার চোখের ডাক্তারদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা রয়েছে, কিন্তু মাথা ব্যথার মূল কারণ কিন্তু অনেকগুলো হতে পারে। যেমন ধরো মাইগ্রেন একটা খুবই কমন কারণ। যদি বাচ্চার চোখে কোনো সমস্যা থাকে তাহলে মাথা ব্যথা হতে পারে, বাচ্চার কানে যদি হয় সমস্যা তাহলে মাথা ব্যথা হতে পারে, বাচ্চার দাঁতে যদি সমস্যা হয় তাহলে মাথা ব্যথা হতে পারে, এবং বাচ্চার যদি সার্ভাইকাল স্পাইন মানে ঘাড়ের যেই স্পাইনগুলো রয়েছে তার মধ্যে যদি সমস্যা হয় তাহলে মাথা ব্যথা হতে পারে। তাহলে দেখছো যে অনেকগুলো কারণ রয়েছে এখানে। মাথা ব্যথার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কারণ হলো ব্রেইন টিউমার, এটা যেন আমরা ভুলে না যাই, এবং কমন কারণ হলো মাইগ্রেন। স্যার, সেরিব্রাল পলসি নিয়ে কিছু বলুন। সেরিব্রাল পলসি হচ্ছে, ধরো আমার হাতটা আমি নাড়াতে পারছি না, তাহলে এই নাড়াতে না পারার কারণ কিন্তু শুরু হবে ব্রেইন থেকে। তাহলে ব্রেইন থেকে শুরু হওয়ার পরে এটা স্পাইনাল কর্ডে নামবে, তারপর এটা নার্ভ দিয়ে বের হবে এবং পরবর্তীতে মাংসপেশিতে গিয়ে পড়বে। তুমি যদি এখানে ছবিটা দেখো, 3টা জায়গায় অ্যারো মার্ক করা আছে, একটা ব্রেইনে, স্পাইনাল কর্ডে, আরেকটা হচ্ছে মাসেলে। তাহলে সেরিব্রাল পলসি হচ্ছে যদি কোনো জায়গা পঙ্গু হয়, সে তার কারণ যদি ব্রেইন হয়, এটাকে আমরা সেরিব্রাল পলসি বলি। এখন ব্রেইনের নার্ভগুলো দেখতে হচ্ছে এরকম, এখানে ছবিতে দেখা যাচ্ছে, এবং এই নার্ভের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো কারণে এটা নষ্ট হয়, কোনো কারণে ড্যামেজ হয়, তাহলে এটার আর রিগ্রোথ হয় না, এটা পুরোপুরি ভালো হয় না। এটা এই জন্য বলছি যে সেরিব্রাল পলসি নিয়ে আমি দেখেছি যে বাচ্চার মায়েরা এই ডাক্তার থেকে ওই ডাক্তার, ওই ডাক্তার থেকে ওই ডাক্তার ঘোরাফেরা করতে থাকেন। তারা ধারণা করে সম্ভবত ডাক্তার রোগ ধরতে পারছে না, অথবা আমার অন্য ডাক্তারের কাছে চলে যাওয়া উচিত। অটিজম নিয়ে কিছু বলুন। অটিজম ডায়াগনোজ করতে গেলে প্রথম যে কথাটা আসবে সেটা হচ্ছে বাচ্চার স্পিচ ডেভেলপ করে না, সে কথা বলতে পারে না। তাহলে আমাদের জানতে হবে নর্মালি কখন সে কথা বলে। 1 বছর বয়সে গিয়ে একটি কথা বলবে, 2 বছর বয়সে গিয়ে 2 শব্দওয়ালা সেন্টেন্স বলবে, অথবা 20 থেকে 50টি শব্দ বলবে, আর 3 বছর বয়সে গিয়ে 3 শব্দওয়ালা সেন্টেন্স বলবে। তার মানে হলো 3 থেকে 3.5 বছর বয়সে বাচ্চার সব কথা শিখে যাওয়া উচিত। তাহলে আমাদের যদি অটিজমের একটি লক্ষণ বলতে হয় সেটা হচ্ছে বাচ্চা কথা শিখছে না। স্যার, ডেভেলপমেন্ট ডিলে নিয়ে কিছু বলুন। ডেভেলপমেন্টাল ডিলে হলো একটা আমাদের জানতে লাগবে প্রথমে যে একটা বাচ্চা কখন কথা শেখে বা কখন কোন কাজটা তার করা উচিত। যেমন একটা বাচ্চা 2 মাস বয়সে গিয়ে সোশ্যাল স্মাইল দেয়, এর মানে হলো মাকে দেখে সে হাসে।
এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। বাচ্চার বুদ্ধিমত্তার প্রথম লক্ষণ হচ্ছে সে মাকে দেখে হাসবে। 2 নম্বর হলো তার ঘাড় সোজা হয় হলো 3 মাস বয়সে, সে বসতে শেখে হলো 6 মাস বয়সে, বাচ্চা দাঁড়ায় হচ্ছে 1 বছর বয়সে এবং হাঁটে হচ্ছে 1.5 বছর বয়সে। এখন এইগুলো যদি কোনো ক্রমে দেরি হয়, একে আমরা ডেভেলপমেন্টাল ডিলেই বলি। যখন একটা বাচ্চা 2 বছর হয়ে গেল তখনও দাঁড়াচ্ছে না অথবা হাঁটছে না, তো যখন মা তার বাচ্চার নানি অথবা দাদির সঙ্গে শেয়ার করেন তখন ওনারা বলেন যে একটু অপেক্ষা করো, অনেক বাচ্চা একটু দেরি করে হাঁটে বা দেরি করে কথা বলে, এটা যেন না হয়। একবার আপনি পিছিয়ে গেলেন তার মানে হলো যে নিশ্চয়ই তার ব্রেনে কোনো ড্যামেজ আছে, কোনো ত্রুটি রয়েছে এবং তখনই এটাকে যথার্থ চিকিৎসা করতে হয়, যথার্থ রোগটা নির্ণয় করতে হয়। ADHD নিয়ে কিছু বলুন। ADHD হলো চঞ্চল বাচ্চা। আমাদের যে বাচ্চাদের যে পপুলেশন আছে তার মধ্যে 10% বাচ্চা চঞ্চল হয়। কেউ মনে করতে পারে যে একটা বাচ্চা চঞ্চল হতেই পারে, হ্যাঁ, সেটা আবার রোগ হবে কিভাবে। অনেক বাচ্চা স্কুলে দেখা যায় কি যে সিট থেকে উঠে যাচ্ছে, তারপরে অন্য বাচ্চাকে খোঁচা মারছে, অন্য বাচ্চাকে সঙ্গে মারামারি করছে। আমার অনেক বাচ্চা আছে যাদের পরিবারে সমস্ত কাছের জিনিসগুলো ভেঙে ফেলেছে, তারপরে হচ্ছে কাউকে তাকে পড়াতে যেতে কষ্ট হচ্ছে। তো এইসব যদি হয় যে একাডেমিক পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা অন্য বাচ্চার সঙ্গে সহজেই মারামারি জুড়ে দিচ্ছে, এগুলো হচ্ছে ADHDর লক্ষণ। এখানে একটা দেখো, আমি ছবিতে দেখিয়েছি, সেটা হচ্ছে আমাদের যে কনসেন্ট্রেশন, আমাদের যেই স্থিরতা, এটা নির্ভর করে ব্রেনের সামনের অংশ, এটাকে আমরা ফ্রন্টাল লোব বলি। এখানে একটা কেমিক্যাল আছে, কেমিক্যালটা হচ্ছে ডোপামিন এবং নরএড্রেনালিন। এর পরিমাণ যদি কম হয় তাহলে সাধারণত বাচ্চাদের ADHD হয়। ADHD যদি তুমি চিকিৎসা না করো, এটাকে যদি গুরুত্ব না দাও, তাহলে কি হয় যে স্কুল চালানো কঠিন হয়, অথবা যে বাচ্চাটা খুবই ভালো মেধাবী সে দেখা যাচ্ছে পড়াশোনায় পিছিয়ে পড়ছে। স্যার, একটি সমস্যা হচ্ছে অভিভাবকেরা সাধারণত কনফিউজ থাকেন। ধরুন একটি বাচ্চা কথা বলছে না অথবা দুষ্টু অথবা পঙ্গু, তখন কি তারা থেরাপি সেন্টারে যাবেন নাকি সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন? এখানে একটা বোঝার ব্যাপার আছে। শিশু নিউরোলজিস্ট, তারপরে থেরাপিস্ট, পিডিয়াট্রিশিয়ান, সাইকিয়াট্রিস্ট, ওনারা একজন আরেকজনের পরিপূরক। ধরো তোমার জ্বর হলো, তাহলে তুমি কি ডাক্তারের কাছে যাও, তুমি কিন্তু ফার্মেসিতে যাও না যে আপনি আমাকে ওষুধ দেন। রোগটাকে নির্ণয় করতে হয় যে এটা কি আমি এপিলেপসি, এটা কি ADHD, এটা কি ডেভেলপমেন্টাল ডিলে এবং তার কি আন্ডারলাইং কারণ রয়েছে। তো এটা কাজ কিন্তু মূলত যারা এই বিষয়ে কাজ করেন তাদের। তাহলে মাদের উচিত হলো সবার কাছেই যাবেন, তবে উনি যেন বাদ না পড়েন এটা খেয়াল করা। স্যার, অনেকে বলেন নিউরোলজি রোগী সাধারণত ভালো হতে চায় না, এটাতে আপনার মন্তব্য কি? নিউরোলজিতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেগে থাকা, যে ডাক্তার যতবার বলবেন উনি যেন ততবার যান, উনি যেন একটু সময় দেন। সময় দিলে দেখা যায় কি যদি আপনি লেগে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু থেকে উত্তরণ করা সম্ভব। স্যার, আপনি আমাদের সাথে এমন কোনো ঘটনা শেয়ার করুন যেখানে রোগী দেরি করে আসায় কোনো ক্ষতি হয়েছে। আমার মনে পড়ে আমি যখন আমাদের ডাইরেক্টর মেডিকেল সার্ভিসেস যিনি আমার কাছে রোগী পাঠালেন হলো যে সার্ভার সাহেব এই রোগীটা আমার পরিচিত, আপনি দেখবেন। তো ও নিয়ে এসেছিল, 2 বছর হয়ে গিয়েছে, সে তখনও কথা বলছে না। আমি দেখলাম কি তার গায়ে একটা সাদা স্পট রয়েছে। তো স্পট হলো এমন একটা জিনিস যেটা যে ব্রেইন এবং স্কিন একই জায়গা থেকে ডেভেলপ করে। তো স্কিনে যদি কোনো স্পট থাকে তাহলে আমরা এটাকে ব্রেইনের কোনো ড্যামেজের পূর্ব লক্ষণ হিসেবে আমরা মনে করি। তো আমি বললাম কি যে তুমি একটা কাজ করো, তুমি বাচ্চাটার একটা MRI করো ব্রেইনের। তো ওনারা তেমন গুরুত্ব দেন নাই। 1 বছর পরে আমার কাছে আসছেন, আবার MRI করে দেখা গেল ওর মধ্যে টিউবারাস স্ক্লেরোসিস রোগ আছে এবং বাচ্চার খিঁচুনি ছিল। খিঁচুনি থাকার কারণে বাচ্চা কথা বলেনি এবং কথা পিছিয়ে গেছে। কিন্তু আমি যখন 1 বছর পরে চিকিৎসা শুরু করেছি, বাচ্চা কিন্তু ডেভেলপ করেছে। কিন্তু এই যে 1 বছর সময় আমি হারিয়ে ফেললাম, এটা তো তার জীবনে ফেরত দেওয়া যাবে না। স্যার, মুভমেন্ট ডিসঅর্ডার সম্পর্কে কিছু বলুন।
মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে আমার কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমি দেখাতে চাই। ডিসঅর্ডার হলো যে ব্রেনের একটা মাঝ বরাবর একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো বেসাল গ্যাংলিয়া। ওই জায়গাটা যদি দুর্বল হয় কোনো কারণে, তাহলে বিভিন্ন রকম মুভমেন্টের সমস্যা হয়। যেমন ধরো এই যে এই বাচ্চাটা দেখো, এইটা কি মনে হবে এটা কি এপিলেপসি, না এটা কি বাচ্চা দুষ্টামি করে করছে, নাহলে এটা কী রোগ? এটা হচ্ছে টরিটি রোগ বলি আমরা। পরবর্তী আরেকটা ভিডিও দেখো, এখানে সাউন্ড একটা আছে যেখানে মেয়েটা কুকুরের মতো সাউন্ড করছে। And loud screaming phonic tics. এটাও টরিটি সিনড্রোম। মনে হতে পারে বাচ্চা শয়তানি করছে, কিন্তু এইটা জিনিস থেকে সে থামাতে পারে না। আমার আরেকটা রোগীর কথা মনে আছে, ও চিটাগং থেকে এসেছিল, এইরকম তার মুভমেন্ট ছিল এবং তার নিজের বাবাকে সে বলছে যে তুমি বোধহয় অন্য একটা মেয়ের সঙ্গে প্রেম করো, এবং এগুলো বলতে নাকি সে মানে পছন্দ করে। তো এর সঙ্গে এটা অ্যাসোসিয়েটেড থাকে। আরও দু একটা ভিডিও দেখাই তোমাকে। এটা হলো যেমন এই বাচ্চাটা হাতটা নাড়ছে, সে পড়ছে ঠিকই, তার বুদ্ধিমত্তা খুবই ভালো। এটা কিন্তু কোনো খুবই অ্যাবনর্মাল কিছু না, এটা স্টেরিওটাইপ বলি আমরা। এটাতে তেমন কিছু করার দরকার পড়ে না। এইটা দেখো, এটা প্রাইমারি টরশন ডিস্টোনিয়া। দেখো তার জীবন কত দুর্বিষহ। এখানেও হচ্ছে কি যে ব্রেনের আমি বলেছিলাম বেসাল গ্যাংলিয়া দুর্বল হয়। বেসিক্যালি এটা বেসাল গ্যাংলিয়ার ডিজেনারেটিভ ডিজিজ, যেখানে ওইটা আদৌ কাজ করে না, হ্যাঁ, এবং এর কোনো চিকিৎসা নাই। এটাকে আমরা বলি কি প্রাইমারি টরশন ডিস্টোনিয়া। ওই বাচ্চাটা যেটা আগে ছিল খুবই দেখতে খারাপ, সেই বাচ্চাটাই হাঁটছে, কিন্তু খেয়াল করে দেখো এটা প্যারিডোটমি করেছে, এটা অপারেশন, কিন্তু অপারেশন করার পরে বাচ্চাটা একদম প্রায় সুস্থ হয়ে গেছে। এটা অবিশ্বাস্য যে আগের বাচ্চাটার এই বাচ্চাটা একই। এটা দেখো যে বিভিন্ন রকমভাবে ও এদিক সেদিক হাত পা নাড়াচ্ছে, মুখ নাড়াচ্ছে। এমন হতে পারে যে মনে হতে পারে যে বাচ্চা ইচ্ছা করে করছে, কিন্তু এটা কোরিয়া। এই বাচ্চাটার এক ধরনের অটোইমিউন ডিজিজ ছিল, যেটা দীর্ঘদিন ওষুধ দেওয়ার পরে বাচ্চা পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। স্যার, মাসল ডিজিজ নিয়ে কিছু বলুন। মাসেল ডিজিজ হচ্ছে আমাদের যে মাসেল আছে তার মধ্যে কিছু স্ট্রাকচার আছে। যে প্রথমে উপরে দেখো যে উপরের দিকে হচ্ছে যে নর্মাল মাসেলটা দেখতে কীরকম, এবং তার যেই ভিতরের যে স্ট্রাকচারগুলো দেখতে কীরকম হয়। এখন এই স্ট্রাকচারগুলো যখন সঠিকভাবে তৈরি না হয়, তাদেরকে আমরা দুই ধরনের মাসেল নাম দিই, মাস্কুলার ডিস্ট্রফি অথবা মায়োপ্যাথি। ডুশেন সুডোমাস্কুলার ডিস্ট্রফি বলে একটা রোগ আছে, যেটা ছেলে বাচ্চাদের হয়। এর কিন্তু কোনো 100% কিওর নাই, হ্যাঁ, শুধুমাত্র ছেলেরা আক্রান্ত হয়। আমরা একে রক্তের একটা টেস্ট আছে, জেনেটিক ডায়াগনোসিস বলি আমরা, ডিস্ট্রফিন জিন দিয়ে আমরা ডায়াগনোসিস করি। এখন এটা ডায়াগনোসিস যখন কনফার্ম হলো, তখন আমরা যেহেতু এটার পুরোপুরি চিকিৎসা নাই, তাহলে আমরা কি করি, পরবর্তী বাচ্চা যে হবে সে যদি ছেলে হয়, তাহলে আমরা ছেলেটাকে ডিটেকশন করি এবং ওই বাচ্চাটার আমরা অ্যাবর্শন করিয়ে ফেলি। আর যদি মেয়ে বাচ্চা হয়, তাহলে ওই সে প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারে। তো এটা হচ্ছে এখনকার যে টেকনোলজি, আমাদের যে উন্নত টেকনোলজি আছে, এটা দিয়ে আমরা নির্ধারণ করতে পারি। স্যার, ধরুন আপনার কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ দেওয়া হলো, যার মাধ্যমে বাচ্চাদের নিউরোলজিক্যাল রোগ অর্ধেক করা হয়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আলাদিনের আশ্চর্য প্রদীপ যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি বলবো যে আজকে থেকে যদি আমরা হোম ডেলিভারি বন্ধ করি, আমাদের দেশে এটা খুবই প্রকট সমস্যা যে ডাক্তার দিয়ে ডেলিভারি না করিয়ে নার্স, তারপরে দাই, তাদের দিয়ে ডেলিভারি করানো হয়। তো যখন মায়ের ডেলিভারি হবে, তখন উনি নানার বাড়িতে চলে যান। হ্যাঁ, সেখানে মেডিকেল ফ্যাসিলিটিস ভালো না শ্বশুরবাড়িতে মেডিকেল ফ্যাসিলিটিস ভালো, এটা উনি কনসিডার করেন না। আরেকটা হচ্ছে যে একটা বাচ্চা যখন হবে,
এটা হচ্ছে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের যখন সমাজে এরকম প্রচলন রয়েছে যে যখন বাচ্চার ডেলিভারি হয় তখন তার জন্য খুব একটা বাজেট থাকে না। যখন ডেলিভারি হবে এটার একটা প্ল্যানিং থাকতে হবে এবং অবশ্যই ডেলিভারিটাকে করতে হবে একটা সেফ জায়গায় এবং অবশ্যই ডাক্তারের মাধ্যমে। আমাদের দেশ কিন্তু মেডিকেল দিক থেকে অনেক এগিয়েছে, কিন্তু এই জায়গাটা কালচারের কারণে আমরা অনেক পিছিয়ে আছি। তো এইটা যদি বন্ধ করা যায় তাহলে আমার বিশ্বাস যে সেরেব্রাল পলসি হোক, তারপরে অনেক কিছু নিয়ে আমরা প্রিভেন্ট করতে পারবো। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। মায়েদের প্রতি আপনার কোনো মেসেজ আছে কি না? হ্যাঁ, আমি মাদের কাছে আবেদন জানাতে চাই, দুই গ্রুপের মা, যার বাচ্চা কোনো নিউরোলজিক্যাল ডিজিজে আক্রান্ত এবং যার বাচ্চা নিউরোলজিক্যাল ডিজিজে আক্রান্ত নয়। যার বাচ্চা নিউরোলজিক্যাল ডিজিজে আক্রান্ত তাদের প্রতি আবেদন হলো এই রোগে প্রচণ্ড ধৈর্য থাকা লাগে এবং আপনারা সাহস নিয়ে এগিয়ে যান, নিশ্চয়ই আপনারা সফলকাম হবেন। আর যেই সমস্ত বাচ্চারা আক্রান্ত নয় তাদের মাদের কাছে আমার আবেদন হলো যে আপনারা দয়া করে তাদেরকে কোনো অন্য মাদের প্রতি কোনো রকম কটূক্তি করবেন না, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হতে পারে যেই বাচ্চাটা পঙ্গু সেটা আপনারও হতে পারতো অথবা আমার হতে পারতো, কাজেই তাদের প্রতি আপনি সহানুভূতিশীল হন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ এবং শুধু দর্শকবৃন্দকে ধন্যবাদ। আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী শুক্রবার আবারও দেখা হবে একই চ্যানেলে একই সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই এটিএন বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ।